আমাদের মনের কাহিনী চ্যানেলটির সকল প্রকার পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আমি চোখ বাঁকা করে রিমির দিকে কিছু সময় তাকিয়ে রইলাম। রিমি দুষ্টু হাসি দিল। আমি আর রাগ সামলাতে পারলাম না। রিমিকে পরপর ৩-৪টা চড় মারলাম। চড় খেয়ে রিমি গগনবিতারী চিৎকার দিল। আমি রিমির মুখ চেপে ধরলাম, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। রিমির চিৎকার শুনে বাইরে থেকে মা, বাবা, মামা, মামি সহ সব আত্মীয় স্বজন ঘরে চলে এসেছে। বড় মামা রিমিকে আমার থেকে ছাড়ালো। সবাইকে দেখে রিমি আরও জোরে জোরে কাঁদতে লাগলো। চড় খেয়ে রিমির ঠোঁট কেটে গেছে, সেখান থেকে রক্ত বের হচ্ছে। গাল দুটো টকটকে লাল হয়ে গেছে। বড় মামা আমার সামনে দাঁড়িয়ে বাজখাই গলায় বলল, তুমি এখনই আমাদের বাড়িতে আসো, কোনো কারণ জানতে চাইবে না, আসতে বলেছি আসো। বাজখাই গলায় কথাটা বলে তরির বাবা ফোন রেখে দিলেন। ভাবলাম তরিদের বাড়িতে কোনো সমস্যা হয়েছে। আমি ৭-৫ না ভেবে তরিদের বাড়িতে গেলাম। সেখানে গিয়ে আমি অনেক অবাক হলাম। এটা বিয়ে বাড়ি নাকি অন্য কিছু? এটাকে বিয়ে বাড়ি না বলে মরা বাড়ি বললে বেশি ভালো হবে। বিয়ের কোনো আলামতি নেই তরিদের বাড়িতে। মনে হচ্ছে আমি কারোর শোক দিবসে এসেছি। সব কিছু একদম নীরব হয়ে আছে। বিয়ে উপলক্ষে বাড়িতে তেমন কোনো মানুষজনও নেই। তরি হচ্ছে পরিবারের একমাত্র মেয়ে, অথচ তার বিয়েতে কোনো আয়োজনই নেই। আমি তার চেয়েও বেশি অবাক হলাম যখন দেখি ডেকোরেশনের লোকজন সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে চলে যাচ্ছে। তরিদের পুরো বাড়ি ফুল ও ঝলমলে বাতি দিয়ে সাজানো হয়েছিল, কিন্তু এখন সেসব খুলে নেওয়া হচ্ছে। তরির আত্মীয় স্বজনরা সব একে একে চলে যাচ্ছে। আমাকে দেখেও না দেখার ভান করছে সবাই। আমি চেনা পরিচিত কয়েকজনকে ডাক দেওয়ার পরেও কেউ শুনল না। বুঝতে পারছি না হঠাৎ করে সবার কি হলো। আমি এসব দেখতে দেখতে তরিদের বাড়িতে ঢুকলাম। ড্রয়িং রুমে আসতেই দেখলাম তরির বাবা মাথায় হাত দিয়ে সোফায় বসে আছেন। তার ঠিক পাশে তরির মামা, চাচা সহ আরও কিছু মুরব্বীগণ বসে আছেন। আমি তাদের সামনে গিয়ে সালাম দিলাম, কিন্তু কেউ সালামের জবাব দিল না। আমি এবার বেশ অবাক হলাম। হচ্ছেটা কি এখানে? কেউ আমাকে পাত্তাই দিচ্ছে না। আমি কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে থেকে তরির বাবাকে বললাম, আমাকে কেন ডেকেছেন আঙ্কেল? কোনো সমস্যা হয়েছে কি? সমস্যা তো তুমি নিজেই সৃষ্টি করেছ। কথাটা বলে আঙ্কেল উঠে দাঁড়ালেন। তবে আমি উনার কথায় কিছুই বুঝলাম না। আমি আবার কি সমস্যা সৃষ্টি করলাম? আমি মনে মনে এসব বিড়বিড় করে আঙ্কেলের দিকে তাকালাম। তিনি আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছেন। চেহারা দেখে মনে হচ্ছে খুব রেগে আছেন তিনি। কেমন যেন রসহীন গম্ভীর চেহারা। আমি ওনাকে কিছু বলতে যাব, তার আগেই উনি ঠাস করে আমাকে চড় মারলেন। আমি ভেবাচেকা খেয়ে গেলাম। সত্যি বলতে এমন কিছু ঘটবে সেটা আমি কল্পনাও করিনি। একটু পর আমি ওনার জামাই হব, আর তিনি আমাকেই চড় মারলেন। এত বড় সাহস! প্রচণ্ড রাগ উঠল আমার, লজ্জাও লাগছে খুব। এতজন মুরব্বীর সামনে চড় মেরে মোটেও ঠিক কাজ করেনি তরির বাবা। সবাই কেমন যেন টেরা চোখে দেখছে আমাকে। তাছাড়া তরির বাবা আমাকে মারবে কেন? কি দোষ করেছি আমি? উনাকে এত সম্মান করার পরও উনি ডেকে এনে আমাকে অপমান করলেন। আমি গোমরা মুখ করে কিছুক্ষণ উনার দিকে তাকিয়ে রইলাম। রাগের শরীর জ্বলে যাচ্ছে। মনে মনে ভাবছি, আজ উনাকে কয়েকটা উত্তম মাধ্যম কথা বলেই ছাড়ব। আমার গায়ে হাত তোলার সাহস হয় কি করে, যেখানে আমার বাবা পর্যন্ত কোনোদিন আমার সাথে কড়া গলায় কথা বলেনি। সেখানে তরির বাবা আমাকে চড় মারলেন। আমি রাগে উদ্যত হয়ে শার্টের হাতা গুছাতে গুছাতে বললাম, আমাকে চড় মারলেন কেন? কোন সাহসে আপনি আমার গায়ে হাত তুললেন? কপাল ভালো, তোমাকে শুধু চড় মেরেছি। আমার তো ইচ্ছে করছে তোমাকে জানে মেরে ফেলি। কথাটা বলে তরির বাবা আবার আমাকে মারার জন্য তেড়ে আসলেন। পাশে থাকা তরির চাচা ও কয়েকজন তাকে আটকালেন। তরির বাবা একদম ক্ষিপ্ত হয়ে আছে। মনে হচ্ছে আমাকে সত্যি সত্যি মেরে ফেলবে। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, তরির বাবা হুট করে আমার উপরে এত রেগে আছে কেন? কোনো কারণ তো নিশ্চয়ই আছে, কিন্তু কি সেটা? আমি এসব ভাবার এক পর্যায়ে দেখি তরির বাবা নিজেকে ছাড়িয়ে আবার আমাকে মারতে চাইছেন। ঠিক তখনই তরি কোথা থেকে দৌড়ে এসে তাকে থামালো। চিৎকার করে বলল, বাবা, শাহিনকে মারছো কেন? ওর কি দোষ? ওর দোষ নয় তো কার দোষ? সব দোষ ওই শয়তানটার।
ওর জন্যই তোর বিয়েটা ভেঙে গেল, সব মান সম্মান শেষ হয়ে গেল আমার। বাবা তুমি শান্ত হও, শুধু শুধু উত্তেজিত হও না। উত্তেজিত কি সাধে হচ্ছি? কত কিছু ভেবে রেখেছিলাম তোর বিয়ে নিয়ে, কিন্তু এর জন্য সব শেষ হয়ে গেল। কথাটা বলে তরির বাবা আমার মুখোমুখি এসে দাঁড়ালেন, রক্তচক্ষু করে তাকিয়ে রইলেন আমার দিকে। তারপর প্রচণ্ড রাগে দাঁত কিড়িমিড়ি করে বললেন, তুমি যদি রিমিকেই ভালোবাসতে তাহলে আমার মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছিলে কেন? তখন বলতে পারোনি? তাছাড়া তুমি যে এতটা খারাপ আমার জানা ছিল না। আগে জানলে কখনোই তোমার মতো ছেলের সাথে তোর বিয়ে ঠিক করতাম না। আঙ্কেল আপনি এসব কি বলে যাচ্ছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি বুঝতে পারছো না? নাটক করো আমার সাথে। এসব কাণ্ড করে এখন সাধু সাজা হচ্ছে, চড়িয়ে তোমার দাঁত ফেলে দেবো, বেয়াদব একটা। তরির বাবা আবার আমাকে মারার জন্য হাত উঠালো। তরির সাথে সাথে ওর বাবার হাত চেপে ধরলো। তারপর ওর বাবার চোখে চোখ রেখে করুণ সুরে বলল, প্লিজ বাবা, ওকে কিছু বলো না। আমি ওকে খুব ভালোবাসি, আমি চাই না তুমি ওকে কষ্ট দাও। তুই এখনো শাহিনকে ভালোবাসিস? এত কিছুর পরও কিভাবে ভালোবাসিস তুই? আরে শাহিন তোকে ধোকা দিয়েছে। সে যাই করুক বাবা, তবুও আমি তাকে ভালোবাসি। আর শাহিন মোটেও আমায় ধোকা দেয়নি। ধোকা নাই তো কি, তোর বিয়ে ঠিক হওয়ার পরেও সে রিমির সাথে ফষ্টি নষ্টি করছে। না জানি আগে আরো কত কি করেছে। বাবা মুখ সামলে কথা বলো, আর একটাও বাজে কথা বলবে না শাহিনকে নিয়ে। অনেকক্ষণ ধরে তুমি শাহিনকে যা নয় তাই বলে যাচ্ছ। বিয়েটা আমি নিজের ইচ্ছে ভেঙেছি, এখানে শাহিনের কোনো দোষই নেই। তরি অনেক রেগে কথাগুলো বলল। তরির বাবা আর কিছু না বলে মাথা নিচু করে মাটির দিকে চেয়ে রইলেন। তরিও আর কথা না বাড়িয়ে আমাকে টানতে টানতে ঘরে নিয়ে এলো। আমি ক্যাবলাকান্তের মতো চুপচাপ তরির সাথে এলাম। মাথায় হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তরি কী কারণে বিয়েটা ভেঙেছে সেটা আমাকে জানতেই হবে। আমি কিছুক্ষণ চুপ থেকে আমতা আমতা করে বললাম, তুমি বিয়েটা কেন ভেঙেছো তরি? আর আঙ্কেল রিমি ও আমার নামে এসব বলল কেন? যা সত্যি তাই তো বলেছে। মানে? তুমি এখনো কিছুই বুঝতে পারছো না? না বললে বুঝবো কিভাবে? এখানে আসা থেকে দেখছি তোমরা সবাই আমাকে দোষারোপ করছো, কিন্তু কারণটা কি সেটা জানি না। দয়া করে বলো এখানে আসল কি হয়েছে। তরি কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ওর হাতে থাকা ফোনটা আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, এখানে একটা ভিডিও ক্লিপ আছে, সেটা দেখো, সব বুঝতে পারবে। আমি তরির কথা মতো ফোনটা নিয়ে ভিডিও প্লে করলাম, কিন্তু আমি যে পৃথিবীর সবচাইতে বড় সারপ্রাইজটা পাবো সেটা কল্পনাও করিনি। বিস্ময়ে আমার গায়ের লোম দাঁড়িয়ে গেছে। ভিডিওতে রিমি আর আমি অন্তরঙ্গ অবস্থায় রয়েছি, এবং ভিডিওটা গতকাল রাতে যখন রিমি আমার ঘরে এসেছিল তখনকার। আমি চোখ বড় বড় করে পুরো ভিডিওটা দেখলাম। সত্যি বলতে রিমির সাথে আমার এমন কিছু ঘটবে কল্পনাই করিনি। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে রিমির চেয়ে আমার আগ্রহ বেশি, অথচ রিমিকে নিয়ে সব চিন্তা কখনো আমার মাথাতেই আসেনি। তাহলে হুট করে আমি রিমির এত কাছাকাছি গেলাম কিভাবে? নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। আমি মনে মনে এসব ভাবছিলাম, তখন তরি বলল, এখন সবকিছু বুঝতে পেরেছো তো? এই জন্য কি তুমি বিয়ে ভেঙেছ? হ্যাঁ। তোমার কি মনে হয় আমি এমন জঘন্য কাজ করতে পারি? না, কখনোই না। রিমি তোমার কফিতে নেশার ঔষধ মিশিয়েছিল, যার কারণে তুমি উত্তেজিত হয়ে এসব করেছো। তাহলে তো তুমি সবটাই জানো, তবুও কেন এসব করছো? সব দোষ তো রিমির। আমি জানি সব দোষ রিমির, কিন্তু রিমি তোমাকে ভালোবাসে, তাই এসব করেছে। রিমি আমাকে ভালোবাসে? হুম। রিমি কখনোই আমাকে ভালোবাসেনি। আসলে রিমি আমার উপর হিংসা করত, যে কারণে আমাকে ছোট করার জন্য এসব করেছে। না শাহিন, তুমি রিমিকে এখনো বুঝতে পারলে না। বেচারি তোমাকে পাওয়ার জন্য এসব করেছে। আচ্ছা, তুমি আজ হঠাৎ রিমির হয়ে ওকালতি করছো কেন বলো তো? কারণ এখন আমি সবটা জানি। আমার প্রথম দিন থেকেই সন্দেহ হয়েছিল রিমি আর তোমার সম্পর্কটা স্বাভাবিক নয়। রিমি তোমাকে অন্য কিছু ভাবে। রিমি আমাকে নিয়ে যা খুশি ভাবুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আসল কথা হচ্ছে আমি তোমাকে ভালোবাসি। তুমি প্লিজ রিমির প্রসঙ্গ বাদ দিয়ে আমাদের কথা ভাবো। আমাকে বিয়ে করবে কিনা বলো? সেটা পরে বলছি, আগে আমার একটা প্রশ্নের জবাব দিবে? সত্যি বলবে কিন্তু। বলো। তুমি সত্যিই আমাকে ভালোবাসো তো? কেন, তোমার বিশ্বাস হয় না? না,
তুমি জাস্ট আমাকে পছন্দ করো, আর সেটাকেই ভালোবাসা ভেবে বসে আছো। এটা তোমার ভুল ধারণা তরি। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। তাই নাকি? আচ্ছা, আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব। তুমি যদি সেসবের উত্তর দিতে পারো তবেই আমি বুঝবো তুমি আমাকে ভালোবাসো। ঠিক আছে, করো। আমার প্রিয় রং কি? মানে প্রিয় রং? ভুলে গেছো? কোনো ব্যাপার না। আমার পছন্দের খাবারগুলোর নাম বলো। তোমার পছন্দের খাবার তো অনেক, এতগুলোর নাম মনে নেই। সমস্যা নেই, মাত্র দুটো বললেই হবে। মানে মনে নেই। এটাও পারলে না? ওকে, সমস্যা নেই। তোমাকে আরো সহজ প্রশ্ন করছি, আমার প্রিয় ফুলের নাম কি? তুমি অনেকদিন আগে একবার বলেছিলে, কিন্তু এই মুহূর্তে ঠিক মনে করতে পারছি না। সো স্যাড। আচ্ছা, এসব বাদ দাও, তোমাকে অত কিচ্ছু বলতে হবে না। তুমি শুধু আমার সম্পর্কে কয়েকটা কথা বলো, যে কোনো কিছু। তুমি দেখতে সুন্দর, আর তুমি খুব ভালো মেয়ে, ভদ্র, মার্জিত, শিক্ষিত। আরেকটা কথা হচ্ছে, তোমার গলার স্বর খুব মিষ্টি, খুব সুন্দর করে কথা বলো তুমি, খালি শুনতে ইচ্ছে করে। আর কি? ব্যাস এটুকুই? আর কিছু বলার নেই আমার সম্পর্কে? আর কি বলবো, যা জানি সবই তো বললাম। আমার বোঝা হয়ে গেছে, তুমি আমাকে কখনোই ভালোবাসোনি। জাস্ট আমার বাহ্যিক চাকচিক্য দেখে আমার উপর মুগ্ধ হয়েছ, সহজভাবে যাকে ক্রাশ বলে। বাজে কথা রাখো তো। ভালোবাসি না মানে কি? তুমি এসব বাজে বাজে কথা বলে আমার ভালোবাসা যাচাই করবে নাকি? প্রিয় রং কি, প্রিয় খাবার কি, প্রিয় ফুল কি, ব্লা ব্লা ব্লা। আর এসব ছোটখাটো বিষয়কে কে গুরুত্ব দেয় শুনি? কেউ গুরুত্ব না দিলেও আমি দিই। তোমার সাথে পরিচয় হওয়ার পর থেকে প্রায় প্রতিদিনই তোমার সাথে ফোনে কথা বলেছি, যার মধ্যে বেশিরভাগ সময় আমি আমার পছন্দের জিনিসগুলো, কথাগুলো, এমনই প্রতিটা মুহূর্তে কথা তোমার সাথে শেয়ার করেছি। কিন্তু আজ যখন তোমাকে আমার সম্পর্কে কিছু বলতে বললাম, তুমি আর 10টা মানুষের মতো আমার সৌন্দর্য নিয়ে কথা বললে, বিশেষ কিছু বলতে পারলে না। অথচ তুমি রিমির সম্পর্কে সবটা জানো। রিমির প্রিয় রং কি, খাবার কি, সে কি করতে পছন্দ করে, এ টু জেড জানো। এমনকি রিমিও তোমার সম্পর্কে সব জানে। যেসব আমি জানি না সেসবও রিমি জানে, অথচ সবার আগে আমার জানার অধিকার রয়েছে। এক নাগারে কথাগুলো বলে তরি একটু থামলো। আমি নির্বাক হয়ে তরির সব কথাগুলো শুনলাম। আসলে তরি যেসব বললো তার অ্যাকচুয়াল পরিমাণও মিথ্যে নয়। কেন জানি না আমি রিমির ব্যাপারে আর রিমি আমার ব্যাপারে সব জানে, প্রত্যেকটা সিক্রেট জানে। তার চেয়েও বড় কথা, রিমি আমার চোখ দেখেই অনেক কিছু বলে দিতে পারে। তরি কিছু সময় আমার দিকে তাকিয়ে থেকে আবার বলা শুরু করলো। তুমি আবার ভেবো না শুধু এসব কারণেই আমি বিয়েটা ভেঙে দিয়েছি। আসলে তোমার প্রতি রিমির ভালোবাসা তীব্র থেকে তীব্রতর। আমি তোমাকে না পেলে বড়জোর কষ্ট পাবো, কিন্তু রিমি তোমাকে না পেলে মরেই যাবে। আমিও তো একটা মেয়ে, তাই মেয়ে হয়ে আর একটা মেয়ের কষ্ট বুঝি। কথাগুলো বলে তরি আমার দিকে একটা কাগজ পাড়িয়ে দিল, তারপর সেটা পড়তে লাগলো। আমি কাগজটা হাতে নিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তরির দিকে তাকালাম। বললাম, কি এটা? এটা রিমি আমাকে দিয়েছে, তুমি পুরোটা পড়ো, সব জানতে পারবে। আমি আর কিছু না বলে কাগজের ভাঁজ খুলে পড়তে লাগলাম। প্রিয় তরি, চিঠিতে তোমাকে প্রিয় বললেও আমার জীবনে সবচেয়ে অপ্রিয় মানুষটা তুমি। জানো, আমি সব সময় সবার ভালো চাই, সবার জন্য দোয়া করি, কিন্তু তুমি একমাত্র মানুষ যার মৃত্যুর জন্য আমি সব সময় আল্লাহকে বলি। বললে হয়তো বিশ্বাস করবে না, আমি তোমাকে খুন করে জেলে যেতেও চেয়েছিলাম। এর কারণ কি জানো? তুমি শাহিনকে ভালোবাসো বলে। আচ্ছা, দুনিয়াতে কি ছেলের অভাব পড়েছে? কত সুন্দর সুন্দর হ্যান্ডসাম ছেলে আছে পৃথিবীতে, কিন্তু তুমি তাদের ছেড়ে শাহিনের পিছনে পড়লে কেন? তুমি জানো আমি শাহিনকে কতটা ভালোবাসি, এতটাই যে ওর জন্য আমি মরতেও পারি, আবার কাউকে মারতেও পারি। তাহলে ভাবলে কি করে আমি শাহিনকে তোমার হতে দিব? একটা কথা কান খুলে শুনে রাখো, শাহিন শুধুই আমার। আমি অনেকবার শাহিনকে ভালোবাসার কথা বলার চেষ্টা করেছি, কিন্তু শাহিন আমার কথা গুরুত্ব দেয়নি। তাছাড়া বললেও হয়তো বিশ্বাস করতো না বা ফিরিয়ে দিত। আমি শুধু
শাহিনের মন জয় করে তাকে নিজের করে পেতে চেয়েছিলাম। ঠিক তখনই তোমার সাথে শাহিনের বিয়ের ঠিক হয়। তোমাকে বলে বোঝাতে পারবো না, যেদিন থেকে তুমি শাহিনের জীবনে এসেছো আমি একটা রাতও ঘুমাতে পারিনি। তোমরা দুজন যতই ক্লোজ হচ্ছিলে ততই আমার যন্ত্রণা বাড়ছিল। আমি যেভাবেই হোক শাহিনকে পেতে চেয়েছি, আর ওকে পাওয়ার জন্যই আমি এসব করেছি। আমি জানি আমার ভালোবাসা প্রকাশ করার মাধ্যমটা হয়তো খারাপ ছিল, কিন্তু আমার ভালোবাসায় কোনো খাদ নেই। তুমি আবার ভেবো না শুধুমাত্র জেদের বশে আমি এসব করেছি। আসলে আমি তোমার চেয়েও শাহিনকে সুখে রাখবো। আমি এটাও জানি শাহিনও আমাকে ভালোবাসে, কিন্তু বোকাটা সেটা বুঝে উঠতে পারলো না। সব কিছু হাসির ছলে উড়িয়ে দিয়েছে। আর হ্যাঁ, তুমিও আমার ভালোবাসাকে মজা ভেবে উড়িয়ে দিও না, পরিণাম ভালো হবে না কিন্তু। তাই ভালো হবে তুমি শাহিনকে ভুলে যাও, না হলে সামনে আরও কি কি হবে ভাবতে পারবে না। ইতি তোমার ভালোবাসার মানুষকে কেড়ে নেওয়া, রিমি আক্তার। রিমির চিঠি পড়ে আমি কি বলবো ভেবে পাচ্ছি না। আমার মাথা যেন ভন ভন করে ঘুরছে। এটা মেয়ে না অন্য কিছু? এক নিমিষে আমার জীবন শেষ করে দিয়েছে। তরিকে চিঠিতে যেভাবে ভয় দেখিয়েছে তাতে শুধু তরি কেন, পৃথিবীর কোনো মেয়ে আমাকে বিয়ে করবে না। আমি কিছুক্ষণ চুপ করে থেকে তরিকে বললাম, তুমি কি রিমির ভয় বিয়েটা ভেঙে দিয়েছো, যাতে রিমি তোমার কোনো ক্ষতি না করে? কি যে বলো না তুমি। ভয় তো আমি আমার বাবাকেও পাই না, তাহলে রিমিকে কোন দুঃখে ভয় পেতে যাব? আসলে আমি রিমির বিষয়টা বুঝতে পেরেছি, তাই চাইছি যে তোমার আর রিমির মিলটা হোক। কিন্তু আমি তো রিমিকে ভালোবাসি না। এক কথা কতবার বলবো, জোর করে তার ভালোবাসা হয় না। তোমার কথা মতো রিমিকে বিয়ে করলে রিমি হয়তো ভালো থাকবে, কিন্তু আমি তো ভালো থাকবো না। অবশ্যই ভালো থাকবে এবং সারা জীবন সুখে থাকবে, যেই সুখ আমি তোমাকে কখনোই দিতে পারবো না। তাছাড়া একটা কথা বলো তো, তুমি যদি রিমিকে ভালো না বাসো তাহলে শোভনকে দেখে এত হিংসে করো কেন? আমি আবার কখন শোভনকে দেখে হিংসা করলাম? তুমি সব কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। বোঝেও না বোঝার ভান করলে সারা জীবন বোঝালেও বুঝবে না। তুমি কি ভেবেছো আমি কিছু খেয়াল করিনি? আমি সব জানি। যেদিন থেকে তুমি জেনেছো রিমি শোভনকে ভালোবাসে, সেদিন থেকে তুমি শোভনের পিছনে লেগেছো। রিমি আর শোভনের ভালোবাসা দেখে তুমি হিংসায় জ্বলছিলে, আবার শোভনকে মায়েরও দিয়েছো। এসব কেন করেছো শুনি? আমি বলবো, কারণ তুমি রিমিকে ভালোবাসো, তাই চাও না রিমির জীবনে তুমি ছাড়া অন্য কেউ আসুক। তুমি যেটা ভাবছো সেটা সম্পূর্ণ ভুল। আসলে আমি শোভনকে মেরেছি কারণ সে একটা ধান্দাবাজ। রিমির সাথে ভালোবাসার নাটক করেছিল, রিমিকে নিয়ে বাজে বাজে কথা বলছিল, তাই রাগের মাথায় মেরেছি, তাছাড়া আর কিচ্ছু না। আমার কথা শুনে তরি আচমকা হেসে উঠল। আমি ভ্রু কুঁচকে তরির দিকে তাকালাম। এমন একটা মুহূর্তে আমি তরির হাসার কোনো কারণই খুঁজে পেলাম না। বিনা কারণে হাসছে কেন? আমি কিছু বলার আগেই তরি হাসতে হাসতে বলল, তুমি এখনো বোকায় রয়ে গেলে শাহিন। রিমির প্ল্যানটা এখনো বুঝতে পারলে না। আসলে শোভন হচ্ছে রিমির বান্ধবীর বয়ফ্রেন্ড। তোমার জীবনে রিমির গুরুত্বটা কতখানি সেটা দেখার জন্য রিমি শোভনকে দিয়ে এসব করিয়েছে। রিমির সাথে শোভনের কোনো সম্পর্ক নেই, সবটাই রিমির প্ল্যান ছিল, আর রিমির প্ল্যানটা সাকসেসফুল হয়েছে। তোমার জীবনে রিমির জায়গাটা কেউ নিতে পারবে না, আর তুমি মানো বা না মানো রিমি তোমার জন্য পারফেক্ট। ঘোড়ার আন্ডা পারফেক্ট। আর বোকা নয় আমি, হ্যাঁ তুমি বোকা। রিমি তোমাকে বলেছে যা, তুমি তাই বিশ্বাস করেছো। আরে রিমি শোভনকে ভালোবাসে, আর তাই তো সুইসাইড করেছিল। রিমি শোভনের জন্য নয়, তোমার জন্য সুইসাইড করতে চেয়েছিল। যখন তোমার আর আমার বিয়ে ঠিক হয় তখন রিমি বোনের দুঃখে সুইসাইড করতে চেয়েছিল। এসব কথা বন্ধ করো তো। আমি রিমিকে ভালোবাসি না, আর ওকে বিয়েও করতে পারবো না, ব্যাস এটাই আমার শেষ কথা। আমার কথা শেষ হওয়া মাত্রই তরি শটারায় আমার গালে চড় মারল। আমি ভ্যাবাচাকা খেয়ে গেলাম। তবদা খেয়ে তরির দিকে চেয়ে রইলাম। তরি আমার দিকে আগুন ঝরা চোখে তাকিয়ে আছে। এক দৃষ্টিতে কিছু সময় আমার দিকে তাকিয়ে থেকে খ্যাপা স্বরে বলল, তোমার মাথায় কি সমস্যা আছে? এক নাম্বারের গাধা তুমি।
আরে যে মেয়েটা তোমাকে পাগলের মতো ভালোবাসে, তোমাকে পাওয়ার জন্য এত কিছু করেছে, তার কোনো গুরুত্বই নেই তোমার কাছে? মানুষ এতটা বোকা হতে পারে তোমাকে না দেখলে বিশ্বাসই করতাম না। তুমি হাতের লক্ষ্মীকে পায়ে ঠেলে দিচ্ছ। এক নিঃশ্বাসে কথাগুলো বলে তরি থামলো। আমি চোখ বড় বড় করে তরির সব কথা শুনলাম। সত্যি বলতে তরির কথাগুলো আমার কাছে বিষের মতো লাগছে। যেখানে রিমির কথা শুনলে আমার মাথা গরম হয়ে যায়, সেখানে তখন থেকে তরি রিমির গুণগান গেয়ে যাচ্ছে। রিমি কি তরির উপর কোনো জাদুটানা করেছে নাকি? আমি মনে মনে সব ভাবছিলাম। হঠাৎ তরি আবার বলে উঠল, রিমি যেমন তোমাকে ভালোবাসে তেমনি আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু রিমির ভালোবাসার কাছে আমার ভালোবাসা দুর্বল। তাছাড়া আমি চাই তুমি সুখে থাকো, আর সত্যি বলতে রিমি ছাড়া কেউ তোমাকে সুখে রাখতে পারবে না, এমনকি আমিও না। কথাগুলো বলে হাতের উল্টো পিঠ দিয়ে তরি চোখের পানি মুছল। বুঝতে পারলাম তরির খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমি কিছু বলতে চেয়েও বলতে পারলাম না। সবকিছু তরি আগে থেকে ঠিক করে রেখেছে, এখন আর কিছু বললেও সে শুনবে না। রিমির মতো তরিও প্রচণ্ড জেদি, তাই আমি চুপ করে রইলাম। তরি কিছুক্ষণ নিঃশব্দে কাঁদার পর সামান্য হাসার চেষ্টা করলো, তারপর বলল, রিমির মতো মেয়ে অনেক ভাগ্য করে পাওয়া যায়। তোমার ভাগ্য খুব ভালো, তাই রিমির মতো কাউকে পেয়েছো যে তোমাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে, যে তোমাকে তোমার চেয়েও বেশি ভালোবাসে। আমাকে বিয়ে করলে সারা জীবন তোমাকে কম্প্রোমাইজ করে কাটাতে হবে, কিন্তু রিমিকে বিয়ে করলে জীবনে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। আর সমস্যা হলেও রিমি ঢাল হয়ে তোমার সামনে দাঁড়াবে, তোমার উপর কোনো বিপদ আসতে দিবে না। আর একটা কথা হচ্ছে, আমার প্রতি তোমার যে মোহ বা ভালো লাগা রয়েছে সেটা কিছুদিন পর আপনা আপনি চলে যাবে, তাই আমাকে বিয়ে করলে সারা জীবন আফসোস করতে হবে। তাহলে তোমার কি হবে? মানলাম তোমার প্রতি আমার ভালো লাগা রয়েছে, কিন্তু তুমি তো আমাকে ভালোবাসো। আমাকে ছাড়া তুমি থাকবে কিভাবে? কষ্ট হবে না তোমার? শুধু কষ্ট না, অনেক কষ্ট হবে তোমাকে ছাড়া থাকতে, তবে এটা ভেবে খুশি হব তুমি সুখে থাকবে বলে। তাছাড়া ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, অনেক সময় ত্যাগের মাধ্যমেও ভালোবাসা ফুটে ওঠে। সেটাই যদি হবে রিমি, তাহলে কেন ত্যাগ করলো না? রিমি তো জানে তুমি আমাকে ভালোবাসো, তাহলে সে কেন তোমার ভালোবাসা কেড়ে নিল? এটা কি অন্যায় নয়? ভালোবাসার যুদ্ধে ন্যায় অন্যায় বলতে কিছু নেই। তাছাড়া সব কিছুই আল্লাহর হাতে। হয়তো রিমির ভালোবাসায় জোর বেশি ছিল, তাই আল্লাহ আমাকে সরিয়ে দিয়েছে। আল্লাহ তো আর আমাদের খারাপ চায় না, তিনি যা করে আমাদের ভালোর জন্যই করে। তুমি রিমিকে বিয়ে করো। আমি রিমিকে বিয়ে করতে পারবো না। রিমির প্রতি আমার কোনো ফিলিংসই নেই। ভালোবাসা তো দূরে থাক, ওকে বিয়ে করলে সারা জীবন কাটাবো কিভাবে? বিয়ে তো আর ছেলে খেলা নয়। আমি তোমাকে বিয়ে করতে চাই, এতে ভবিষ্যতে আমার কি হবে হোক। আবার এক কথা, ফের চর খাওয়ার ইচ্ছে আছে নাকি? চলে যাও এখান থেকে। তুমি সামনে থাকলে নিজেকে বেশিক্ষণ কন্ট্রোল করতে পারবো না। তোমাকে যে আমি কি বলবো ভেবে পাচ্ছি না। আরে তুমি অন্যের ভালোবাসার জন্য নিজের ভালোবাসা স্যাক্রিফাইস করছো কেন? তোমার মতো মানুষ আমি এই প্রথম দেখলাম। কারণ আমি তোমার ভালো চাই, তাই এসব করছি। আর আমাকে অত জ্ঞান দিতে হবে না, তাড়াতাড়ি বাড়ি যাও, রিমি তোমার অপেক্ষায় আছে। কথাগুলো বলে তরি আমাকে ঠেলে বাইরে বের করে দিতে চাইল। বাধ্য হয়ে আমিও চলে যাওয়ার জন্য পা বাড়ালাম, কিন্তু হঠাৎ তরি আমাকে পেছন থেকে জড়িয়ে ধরল, তারপর কাঁদতে লাগলো। জড়িয়ে ধরে কিছুক্ষণ এক নাগারে কাঁদল, তারপর যেভাবে আমাকে আচমকা জড়িয়ে ধরেছিল ঠিক সেভাবেই ছেড়ে দিল। চোখের পানি মুছে ভারী গলায় বলল, আমি তোমাকে খুব ভালোবাসি। ভেবো না শুধু রিমির জন্য তোমাকে ছেড়ে দিলাম। আমি যা করেছি তোমার ভালোর জন্যই করেছি। আর রিমিকে কোনো কষ্ট দিও না, ও তোমাকে অনেক সুখে রাখবে। তরি আমাকে ধাক্কা দিয়ে রুমের বাইরে বের করে দিয়ে দরজা আটকে দিল। আমি আর কিছু বলার সময় পেলাম না, তবে মনে মনে রিমির ওপর প্রচণ্ড রাগ উঠল। হারামজাদি আমার জীবনের 12টা বাজিয়ে ফেলেছে, ওকে আজ আমি মেরেই ফেলবো। আমি রাগে ক্ষিপ্ত হয়ে বাড়ির পথে রওনা হলাম, কিন্তু বাড়ি গিয়ে দেখি আরেক কাণ্ড, যেটার জন্য আমি তৈরি ছিলাম না। বাড়িতে বিয়ের তোড়জোড় আয়োজন চলছে, কিন্তু তরির সাথে তো আমার বিয়েটা ভেঙে গেছে। এতক্ষণে বাড়ির সবার সেটা জেনে যাওয়ার কথা, তবু কেন বিয়ের আয়োজন চলছে বাড়িতে? নাকি এখনো কেউ জানে না আমার বিয়েটা ভেঙে গেছে? মাথা তো কিছুই ঢুকছে না। আজ সারাদিনে শুধু অবাক হয়ে চলেছি, আরও কত কি যে দেখতে হবে কে জানে। আমি এসব ভাবতে ভাবতে বাড়ির ভেতরে প্রবেশ করলাম।
বাড়িতে মানুষ গিজগিজ করছে, শুই ফেলার জায়গাটাও নেই। আমি ঠেলাঠেলি করে রিমিকে খুঁজছি। শয়তানিটা যে কই লুকিয়ে আছে কে জানে, হাতের কাছে পেলে চামড়া তুলে নিব। এমন সময় আমার বন্ধুরা আমাকে দেখা মাত্রই ছুটে এলো। তারিফ হন্তদন্ত হয়ে বলল, এইটুকু পথ আসতে এত সময় লাগে? তোরই ফোন করে বলল তুই অনেক আগেই চলে এসেছিস, এতক্ষণ কই ছিলি? তারিফের কথা শেষ হতেই পাশে থেকে ইমন বলে উঠল, এসব কথা এখন বাদ দে তো, চল আগে শাহিনকে রেডি করাই। কিসের জন্য রেডি করাবি? কিসের জন্য মানে? তোর বিয়ের জন্য। বিয়ে করার ইচ্ছে নাই নাকি? তারিফের কথা শুনে প্রচন্ড হাসি পেল। তার মানে এরা এখনো জানেই না আমার বিয়েটা ভেঙে গেছে। তোরই আমাকে বিয়ে করবে না। ইস, সবাই কত আশা নিয়ে বসে আছে আমার বিয়ে দেখার জন্য, কিন্তু আফসোস শুধুমাত্র রিমির জন্য সবার আশায় পানি ঢেলে গেছে। আমি কিছু সময় চুপ থেকে বললাম, আমার বিয়ে হবে না, তোরই ভেঙে দিয়েছে। আরে সেটা তো আমরাও জানি। তোরির বাবা অনেক আগেই ফোন করে আমাদের জানিয়ে দিয়েছে তোর সাথে তোরির বিয়ে হবে না। তাহলে বেকুবের মতো আমার বিয়ে নিয়ে এত নাচানাচি করছিস কেন? কারণ তোর বিয়ে এখন রিমির সাথে হবে। মাথা খারাপ নাকি? রিমির সাথে আমার বিয়ে হবে সেটা তোদের কে বললো? তোর বাবাই তো বলল, সেই জন্যই তো আমরা আবার নতুন করে সব আয়োজন করেছি। তারিফের কথা শুনে আমি আকাশ থেকে পড়লাম। কি শুনলাম এটা? আমার বিয়ে এখন রিমির সাথে হবে? অসম্ভব। বেঁচে থাকতে আমি রিমিকে বিয়ে করব না। আমি আর ভেবেছিলাম সবটা জানার পর বাবা রিমিকে বাড়ি থেকে বের করে দিবে, কিন্তু বাবা সেটা না করে উল্টো আমার সাথে রিমির বিয়ে দিতে চাচ্ছে। এই মুহূর্তে আমি ঠিক কি করব ভেবেই পাচ্ছি না। রিমিকে কোথাও দেখছি না, ওকে পেলে বিয়ের স্বাদ মিটিয়ে দিতাম। হারামজাদি আমার জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। আমি মনে মনে এসব বিড়বিড় করছিলাম, হঠাৎ বন্ধুদের ডাকে ঘোর কাটে। আমার বন্ধু রিফাত তাগাদা দিয়ে বলল, কি ভাবছিস এত? চল তাড়াতাড়ি তোকে রেডি করাতে হবে, কাজী সাহেব কিছুক্ষণের মধ্যে চলে আসবে। রিমিকে আমি বিয়ে করব না, মরে গেলেও না। রিমি কোথায় আছে এখন? ডাকো ওকে। কিভাবে আমাকে বিয়ে করে সেটাই দেখবো আজ। কথাটা বলতে বলতে দেখলাম মা আমার কাছে আসছে, সাথে বাবা আছে দেখছি। বুঝতে পারছি না রিমির মতো এদের দুজনের মাথাও কি খারাপ হয়ে গেছে নাকি। রিমি আমার সাথে এমন একটা খারাপ কাজ করার পরও কোন হিসেবে আমার সাথে ওর বিয়ে দিতে চায়? রিমি যে মা বাবার উপর কোন জাদু করেছে আল্লাহ মালুম। তা না হলে এমন হওয়ার তো কথা না। আমি এসব ভাবতে ভাবতে দেখলাম মা বাবা আমার সামনে এসে দাঁড়ালো। কিছুক্ষণ নীরবতা বিরাজ করলো আমাদের মাঝে। তারপর মা ধমক দিয়ে বলে উঠল, এখনো রেডি হসনি কেন? বিয়ে কি মাঝরাতে করবি? সন্ধ্যা তো হয়ে এলো, যা জলদি রেডি হ। মা, তোমরা এসব কি শুরু করছো বলো তো? তুমি জানো রিমি আমার সাথে কি করছে? তাহলে রিমির সাথে বিয়ে দিতে চাচ্ছ কেন? ও আমার জীবনটা শেষ করে দিবে। রিমি তোকে ভালোবাসে বলেই এসব করেছে। তুই রিমিকে যতটা খারাপ ভাবিস সে কিন্তু ততটা খারাপ না। আমি জানি সেটা। আমি রিমিকে যতটা খারাপ ভাবি রিমি তার চেয়েও 1000 গুণ বেশি খারাপ। আর আমার একটা প্রশ্নের উত্তর দাও তো, তোকে ভালোবাসলে কি এমন কাজ করতে হবে? আমি তোকে আর কোনো ভালোবাসা দেখছি না। রিমির মাঝে শুধু আমাকে পাওয়ার জেদ এবং কামনা বাসনা ছিল, ভালোবাসা ছিল না। তুই সব সময় একটু বেশি বুঝিস, এটাই হচ্ছে তোর সমস্যা। তুই শুধু রিমির খারাপ দিকটাই দেখলি, ভালোবাসাটা আর বুঝলি না। আমার অত কিছু বোঝার দরকার নেই। আমি রিমিকে বিয়ে করব না, ব্যাস। বিয়ে তোকে করতেই হবে, আজকে এবং এক্ষুনি। আচ্ছা, তুমি হঠাৎ রিমির বিয়ে নিয়ে এত মাতামাতি করছো কেন? আমার সাথে যে তোর বিয়ে ভেঙে গেছে এটা নিয়ে তোমার কোনো ভ্রুক্ষেপ নেই? সামান্য কষ্ট দেখছি না তোমার মাঝে? কষ্ট কেন পাবো? বরং তোর আর তোরের বিয়ে ভাঙাতে আমি খুশি হয়েছি। কেন? কারণ অনেক আগে থেকে আমি রিমিকে তোর বউ করার কথা ভেবে রেখেছিলাম। রিমিকে আমার খুব পছন্দ, কত ভালো মেয়ে, তোর সাথে মানাবেও ভালো। তাছাড়া ঘরের মেয়ে ঘরেই থাকবে। তাই তোর সাথে রিমির বিয়ে দিতে যাচ্ছিলাম, কিন্তু তোর বাবা হুট করে তার কলিগের মেয়ের সাথে তোর বিয়ে ঠিক করে ফেলে। তোর বাবার মুখের উপর আমি কোনোদিন কথা বলিনি, সে যা বলেছে বা করেছে আমি তা মেনে নিয়েছি। তাই তোর সাথে তোরের বিয়ে ঠিক করাতে আমি কিছু বলিনি। কিন্তু সত্যি বলতে তোরকে আমার কখনোই পছন্দ হয়নি। আমি মানছি তোরে খুব ভালো মনের মেয়ে, কিন্তু তারপরও কোথায় যেন অপূর্ণতা রয়ে যায়। তাই আজ যখন তোর সাথে তোর বিয়েটা ভেঙে গেল তখন আমি খুশি না হয়ে পারলাম না। এখন রিমি তোর বউ হবে, আমার মনের আশা পূরণ হবে।
তোমার মনের আশা কোনোদিনই পূরণ হবে না। আমি রিমিকে বিয়ে করব না। দেখি কিভাবে আমার সাথে বিয়ে দাও। রাগী গলায় কথাটা বলে আমি চলে যেতে লাগলাম। দুপা বাড়াতেই আমার বন্ধুরা এসে আমাকে ঘিরে ধরল। আমি ভ্রুকুচকে বন্ধুদের দিকে তাকালাম। তাদের চোখে মুখে শয়তানি হাসি। আমি কিছু বলার আগেই বন্ধুরা ভিলেন মার্কা হাসি দিয়ে বলল, আন্টি আপনি কোনো চিন্তা করবেন না, আমরা দেখব ওই হারামি কিভাবে বিয়ে না করে। আপনি ফোন করে তাড়াতাড়ি কাজী সাহেবকে আসতে বলেন, ততক্ষণে আমরা শাহিনকে বর্ষা যাচ্ছি। দেখ তোরা খামোখা ঝামেলা করিস না, নাহলে ভুলে যাব তোরা আমার বন্ধু, আর ইচ্ছে মতো পেটাবো। কথাটা বলে শেষ করতে বন্ধু মহলের সবচেয়ে শয়তান বন্ধুর হৃদয় ধুম করে আমার পিঠে কিল বসিয়ে দিল। তারপর আমাকে চ্যাং দোলা করে রুমে নিয়ে গেল এবং জোর করে বর্ষা আসতে লাগলো। আমি কিছু বলার সুযোগই পাচ্ছি না। কিছু বললেই বন্ধুরা ধুরুম ধারুম করে পিঠে কিল মারছে। দীর্ঘ আধ ঘন্টা আমার উপর অত্যাচার শেষ করে বর্ষা যেন কমপ্লিট হলো। তারপর সবাই নাচতে নাচতে বেরিয়ে গেল। আমি চুপচাপ মুখ ভার করে বসে আছি। এমন সময় আরোহী ভাবি এবং রিমির কিছু বান্ধবীরা ঘরে এলো। আরোহী ভাবি আমার গাল টেনে বলল, আমার দেবরজিকে তো বরবেশে বেশ সুন্দর লাগছে। ভাবি আর কি করো না তো, মন ভালো নেই। আরে সত্যি বলছি, তোমাকে খুব সুন্দর লাগছে। আমি 100% শিওর আজ বাসর রাতে রিমি তোমাকে দেখে টাস্কি খাবে, আবার নতুন করে তোমার প্রেমে পড়বে। ভাবির কথা শুনে মনে মনে খুব হাসলাম। বিয়ে না হতেই বাসরাত নিয়ে ভাবছে। আগে বিয়েটা তো হোক, তার আগে রিমিকে একবার খালি হাতের কাছে পাই। বিয়ে কত প্রকার এবং কি কি সব খড়ায় ঘন্টায় বুঝিয়ে দিব। আমি একটু চুপ থেকে আরোহী ভাবিকে বললাম, রিমিকে সাজানো শেষ হয়েছে? কোথায় ও? রিমিকে সাজানোর জন্য পার্লারে নিয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আসলে একবার আমার সাথে দেখা করতে বলো। বাবা, বউকে দেখার জন্য তর সইছে না দেখছি। তা এতই যখন রিমিকে ভালোবাসো, তাহলে তরিকে বিয়ে করতে চেয়েছিলে কেন? বেচারি রিমি কত কষ্ট পেল। অবশ্য তরির সাথে তোমার বিয়েটা ভাঙতে খুশি হয়েছে খুব। রিমি তোমার জন্য পারফেক্ট। তুমি একটু ওয়েট করো, রিমি আসলেই তোমার কাছে পাঠিয়ে দিচ্ছি। তারপর আরোহী ভাবি আমার গাল টেনে হাসতে হাসতে চলে গেল। আমি হুতুম প্যাঁচার মতো গাল ফুলিয়ে বসে রইলাম। মনে মনে ভাবছি এখান থেকে কিভাবে পাঠানো যায়। তবে তার আগে রিমিকে একটা শিক্ষা দিতে হবে, যেটা সে মরার আগ পর্যন্ত মনে রাখবে। আমি বসে বসে রিমির জন্য অপেক্ষা করছি। এমন সময় বন্ধুরা হুড়মুড় করে ঘরে ঢুকলো। তারিফ হন্তদন্ত হয়ে বলল, দোস্ত, রিমি পালিয়ে গেছে। তারিফের কথা শুনে আমি এক প্রকার লাফিয়ে উঠলাম। রিমি পালিয়ে গেছে মানে? আমি চোখ বড় বড় করে বন্ধুদের দিকে চেয়ে আছি। ওরা কি আমার সাথে প্র্যাঙ্ক করছে নাকি? আমি কিছু বলার আগে তারিফ আবার বলে উঠল, রিমিকে কনে সাজানোর জন্য ওর বান্ধবীরা পার্লারে নিয়ে গিয়েছিল, কিন্তু এখন ওরা এসে বলেছে রিমি সেখান থেকে পালিয়ে গেছে। কোথায় গেছে কেউ জানে না, ফোনটাও বন্ধ রেখেছে। তারিফের সব কথা আমার মাথার উপর দিয়ে গেল। কিছুই মাথায় ঢুকছে না। আমি আশ্চর্যান্বিত হয়ে আছি। এটা কিভাবে সম্ভব? রিমি আমাকে বিয়ে করার জন্য এত সব কাণ্ড ঘটালো, আর এখন সে বিয়ে না করেই পালিয়ে গেল। আমার তো বিশ্বাসই হচ্ছে না। নাকি এটা রিমির নতুন কোনো প্ল্যান? কি হচ্ছে এসব? সবকিছু কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে। রিমি কোথায় পালিয়ে গেল? আমার চুপ থাকা দেখে আশিক সান্ত্বনা দিয়ে বলল, চিন্তা করিস না, আমরা রিমিকে খোঁজার জন্য লোক লাগিয়েছি, খুব তাড়াতাড়ি রিমিকে পেয়ে। আশিকের কথা আমি এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দিলাম। আমার মাথায় শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছে, রিমি পালালো কেন? সে তো পালিয়ে যাওয়ার মতো মেয়ে নয়। নিশ্চয়ই কোনো মতলব এটেছে শয়তানিটা। আমাকে আবার নতুন করে ফাঁসানোর প্ল্যান করেছে। আমি কিছুক্ষণ ঝিম মেরে বসে থেকে বন্ধুদের চলে যেতে বললাম, একটু একা থাকতে চাই, কেউ যেন বিরক্ত না করে। আমার কথা মতো সবাই চলে গেল। আমি বসে বসে রিমির কথা চিন্তা করছি। মেয়েটা আমাকে চিন্তায় ফেলে গেল কোথায়? মিনিট 10 পরে রিমির বান্ধবীরা একজোট হয়ে রুমে প্রবেশ করলো। আমি মাথা তুলে তাদের পানে চাইলাম। সঞ্জিতা মুখ ভার করে বলল, শাহিন ভাই, আমরা স্বপ্নেও ভাবিনি রিমি পালিয়ে যাবে। সত্যি বলতে আমাদের কারোরই এটা বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস তো আমার হচ্ছে না। আচ্ছা, তোমরা আবার শয়তানি করছো না তো? আল্লাহর কসম করে বলছি, রিমি সত্যি পালিয়েছে। আমরা রিমিকে পার্লারে গিয়ে নিয়ে সাজাচ্ছিলাম, হঠাৎ রিমির ফোন বেজে ওঠে। সে আমাদের বলল জরুরি ফোন। তারপর ফোনে কথা বলতে বলতে বাইরে চলে গেল। তখন থেকে রিমির কোনো হদিশ নেই, ফোনটাও বন্ধ। আমার তো মনে হচ্ছে রিমির এটা নতুন করে প্ল্যান। ওকে আমি হারে হারে চিনি।
না শাহিন ভাই, এবার আর রিমি কোনো প্ল্যান করেনি। সে সত্যি সত্যি চলে গেছে আপনার থেকে অনেক দূরে, যাতে রিমিকে আপনার বিয়ে করতে না হয়। তোমরা তো শিওর হয়ে বলছো কিভাবে? সঞ্জিদা মুখে কিছু বলল না, হ্যান্ডব্যাগ থেকে একটা চিরকুট বের করে দিল। আমি চিরকুটটা নিলাম। সঞ্জিদা জড়ানো গলায় বলল, চিরকুটটা রিমির ব্যাগ থেকে পেয়েছি। রিমি এটা আপনাকে দিতে বলেছে। চিরকুটটা পড়লেই আপনি সব বুঝতে পারবেন। তারপর সঞ্জিদা সহ রিমির সব বান্ধবীরা চলে যেতে লাগলো। সঞ্জিদা দরজার কাছে গিয়ে আবার ফিরে তাকালো, কান্না ভেজা গলায় বলল, রিমি আপনাকে সত্যি অনেক ভালোবাসতো শাহিন ভাই। শুধুমাত্র আপনার সুখের জন্য সে চলে গেছে। আফসোস শুধু একটাই, আপনি রিমির খাঁটি ভালোবাসাটা বুঝলেন না। সঞ্জিদা কথার উত্তর কিছু বললাম না, অবাক হয়ে সব কথা শুনলাম। সঞ্জিদা চোখের কোণে জমে থাকা জল মুছে গেল। আমি হাতে থাকা চিরকুটের দিকে তাকালাম। কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে কি যেন ভেবে চিরকুটের ভাঁজ খুললাম। তারপর পড়া শুরু করলাম। তোকে আজ কি বলে সম্বোধন করব ভেবে পাচ্ছি না, কারণ প্রিয় বলার অধিকার অনেক আগেই হারিয়ে ফেলেছিস। তুই হয়তো ভাবছিস আমি কোনো নতুন মতলবে চলে এসেছি, এমনটা ভাবাই স্বাভাবিক। কিন্তু এবার আমি তোকে ফাঁসাতে বা অন্য কিছু করার জন্য চলে যাইনি। আমি চলে গেছি কারণ তুই যেন আমার ভালোবাসা বুঝতে পারিস। একটা কথা কি জানিস, ভালোবাসার মানুষ কাছে থাকলে তার গুরুত্ব উপলব্ধি করা যায় না, কিন্তু সেই ভালোবাসার মানুষটাই যখন হুট করে দূরে চলে যায় তখন তার মূল্য বোঝা যায়। সেই মানুষ জীবনের কতটা জায়গা জুড়ে ছিল। ভেবেছিলাম তোর বউ হব, কিন্তু আমি তোর বোঝা হয়ে থাকতে চাই না। তোর সাথে আজ বিয়ে হলে সারাটা জীবন তুই আফসোস করে কাটাতিস। আমি তোর জীবন নষ্ট করে দিয়েছি এমনটাই বলতিস। ভালোবাসার বদলে আমাকে করুণা করতিস, যা আমি কখনোই চাইনি। তাই চলে যাচ্ছি, আমাকে খোঁজার চেষ্টা করিস না। যেদিন তোর মনে আমার জন্য সামান্যতম হলেও অনুভূতির সৃষ্টি হবে সেদিন আমি ফিরে আসব। ততদিন আমার অপেক্ষা করিস। আর এতদিন তোর সাথে যা যা করেছি সেসবের জন্য ক্ষমা করে দিস। আমি শুধু তোর ভালোবাসা পাওয়ার জন্যই এসব করেছি, কিন্তু না বুঝে তোকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। আমি ভেবেছিলাম জোর করে তোর ভালোবাসা আদায় করে নেব, কিন্তু আমি ভুল ছিলাম। ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না। ভালোবাসা হচ্ছে সাধনা, অনেক কষ্ট করে সেই সাধনাকে অর্জন করতে হয়। তবে একটা কথা আমি মনে প্রাণে বিশ্বাস করি, তুইও আমাকে ভালোবাসিস, শুধু সেটা উপলব্ধি করতে পারছিস না। কিন্তু যেদিন উপলব্ধি করতে পারবি সেদিন অনেক দেরি হয়ে যাবে। আমাকে শত চেষ্টা করেও খুঁজে পাবি না। ভালো থাকিস ও নিজের যত্ন নিস, আর পারলে আমার অপেক্ষায় থাকিস। আমি ফিরে আসব। ইতি, তোর জীবনের সবচেয়ে বড় কাঁটা, রিমি। এক নিঃশ্বাসে চিঠিটা পড়ে শেষ করলাম, কিন্তু দুঃখের বিষয় রিমির এত কষ্টের কথা জেনে আমার একটুও খারাপ লাগলো না, বরং মনে মনে প্রচণ্ড খুশি হলাম। এতদিনে আপদটা বিদায় হয়েছে, রিমিকে আর বিয়ে করতে হবে না। আমি প্রশান্তির শ্বাস ছেড়ে শুয়ে পড়লাম। অনেকদিন ধরে শান্তির ঘুম ঘুমায়নি, আজ একটু শান্তিতে ঘুমাবো। 5 বছর পর। শুক্রবার অফিস বন্ধ, তাই বেলা করে ঘুমোচ্ছিলাম। ঘুম ভাঙলো মায়ের চিল্লাচিল্লিতে। আমি বিরক্ত হয়ে চোখ কচলাতে কচলাতে বললাম, সকাল সকাল ডাকছো কেন? হ্যাঁ, কি হয়েছে? তাড়াতাড়ি উঠে বাজারে যা, বাড়িতে মেহমান আসবে। ইস, শুক্রবার দিনটা তোকে একটু শান্তি মতো ঘুমাতে দিবা না নাকি? বাবাকে যেতে বলো। তোর বাবা মেহমানদের আনতে গেছে, তোকে বাজারে যাওয়ার জন্য বলে গেছে। পারবো না, অন্য কাউকে পাঠাবো। তুই যাবি নাকি আমি ঝাড়ুটা নিয়ে আসবো? মার কথা শুনে হঠাৎ লাফ দিয়ে শোয়া থেকে উঠে বসলাম। সকাল সকাল ঝাঁটার বাড়ি খাওয়ার ইচ্ছে নেই, তাই অনিচ্ছা সত্ত্বেও হাসি মুখে বললাম, কি আনতে হবে লিস্ট করে দাও, নিয়ে আসি। লিস্ট করাই আছে, এই নে। মা আমার হাতে ইয়া লম্বা একটা বাজারের লিস্ট ধরিয়ে দিল।
আমি চোখ কপালে তুলে বললাম, এতগুলো জিনিস আনতে হবে? এটাও যেন বাদ না যায়। বাড়িতে মেহমান আসবে নাকি হাতির পাল আসবে বুঝতে পারছি না। একদিনে যদি এতগুলো বাজার লাগে তাহলে ফকির হতে বেশি দেরি নেই। চুপ কর তো, বেশি বকবক না করে বাজারে যা। না গিয়ে তার উপায় নেই। তা মেহমান কার আসছে? আসলেই দেখতে পাবি। আমি আর কথা বাড়ালাম না, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। কিন্তু মায়ের লিস্ট অনুযায়ী বাজার করতে করতে মামলা খারিজ। সারা বাজার ঘুরতে হয়েছে। বাজার করে বাড়ি ফিরতে ফিরতে প্রায় জুমার নামাজের সময় হয়ে এলো। আমি বাজারের ব্যাগ রেখে গোসল সেরে নামাজ পড়তে গেলাম। নামাজ শেষে মোনাজাতে আমি শুধু রিমিকেই চাইলাম। 5 বছর ধরে আল্লাহর কাছে আমি শুধু এই দোয়াটাই করছি যেন ওকে আমি পাই। কিন্তু আজ আল্লাহ আমার দোয়া কবুল করবে ভাবিনি। আমি নামাজ শেষ করে বাড়িতে এসে ঘরে ঢুকতে যাব, এমন সময় পাশের ঘর থেকে একটা মেয়ের গলার আওয়াজ শুনতে পেলাম। আমি কান খাড়া করে শুনতেই চমকে উঠলাম, আরে এটা তো রিমির গলা। এত বছর পরও রিমির গলার স্বর চিন্তা আমার বিন্দুমাত্র ভুল হয়নি। কিন্তু রিমি আমাদের বাড়িতে কি করছে? সে তো লন্ডন চলে গিয়েছিল। নাকি আমি ঘোরের মধ্যে রিমির গলার আওয়াজ পাচ্ছি? আমি শিওর হওয়ার জন্য পাশের ঘরে উকি দিলাম। রিমি সোফায় বসে মার সাথে গল্প করছে। আমার চোখ ফুটবলের আকার ধারণ করলো। নিজের চোখকেই বিশ্বাস হচ্ছে না, মনে হচ্ছে আমি স্বপ্নে দেখছি। নিজেই নিজেকে একবার চিমটি কেটে পরখ করে দেখলাম, না না, স্বপ্ন নয়, সত্যি এটা রিমি। আজ প্রায় 5 বছর পর রিমিকে দেখলাম। অনেকটাই বদলে গেছে সে, তবে চেহারায় বাচ্চা বাচ্চা ভাবটা আছেই। আমি হাসি মুখে ঘরে ঢুকলাম, কিন্তু হাসিটা বেশিক্ষণ টিকল না। রিমির পাশে সুদর্শন একটা ছেলেকে দেখে আমার বুকটা ছ্যাদ করে উঠল। হাসি মুখটা মলিন হয়ে গেল। রিমির পাশে এই ছেলেটাকে রিমির স্বামী নাকি? একদম গা ঘেঁষে বসে আছে। রিমি আমাকে অপেক্ষা করতে বলে নিজে বিয়ে করে ফেলেছে। আমার বুকে চিনচিনে ব্যথা করতে লাগলো। যাকে এত ভালোবাসলাম, যার জন্য এতগুলো দিন অপেক্ষা করলাম, আজ সে অন্য কারো হয়ে গেছে। সবচেয়ে বড় কথা, যে রিমি নামের মেয়েটা আমাকে ভালোবাসা শেখালো, সেই রিমি এখন আমার নেই। সবসময় ভাবতাম রিমি যেদিন ফিরবে সেদিন মস্ত বড় সারপ্রাইজ দিবে। কথা সত্যি, রিমি সারপ্রাইজ দিয়েছে, কিন্তু সেই সারপ্রাইজটা আমার কাছে মৃত্যু যন্ত্রণার সমান বলে মনে হচ্ছে। আমি সহ্য করতে পারছি না। রিমির পাশে ছেলেটাকে দেখে আমার শরীর দাউ দাউ করে চলছে। আমি মুখ কালো করে দরজার এক কোণে দাঁড়িয়ে আছি। মা, রিমি এবং সুদর্শন চেহারার ছেলেটা গল্প করতে এতটাই ব্যস্ত যে আমাকে খেয়াল পর্যন্ত করেনি। আমি তাদের ধ্যান ভাঙার জন্য জোরে একটা কাশি দিলাম। কাশির শব্দ শুনে সবাই আমার দিকে তাকালো। মা হাসি মুখে বলল, এতক্ষণ কোথায় ছিলি? দেখ কে এসেছে। আমি এবার সরাসরি রিমির দিকে তাকালাম। রিমিও আমার দিকে তাকালো, কিন্তু সেটা বেশিক্ষণের জন্য নয়। আমার দিকে আর চোখে একবার তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিল। এমন একটা ভাব দেখালো যেন আমাকে চেনেই না। খুব খারাপ লাগলো আমার। বিদেশে গিয়ে অনেক বদলে গেছে রিমি। আগের মতো আমাকে কাছে পাওয়ার পাগলামি রিমির মাঝে নেই। আগে যখন রিমি আমাদের বাড়িতে থাকতো তখন সে কোথাও যেতে চাইতো না। মামা অনেকবার ওকে নিতে এসেছে, কিন্তু সে যায়নি। আর গেলেও 1-2 দিন থেকে আবার আমাদের বাড়িতে চলে এসেছে। তারপর আমার সাথে দুষ্টুমি, ঝগড়া, খুনসুটি শুরু করে দিত। তাছাড়া প্রচণ্ড কেয়ার করতো আমার। রিমি আমাকে প্রায় বলতো, তোকে ছেড়ে কোথাও যেতে ইচ্ছে করে না। আমি কারণ জানতে চাইলে রিমি বলেছিল, তোকে ছেড়ে কোথাও গেলে মনে হয় আমার সাথে আমার প্রাণটা নেই, তুই হচ্ছিস আমার প্রাণ। অথচ রিমির সাথে আমার 5 বছর পর দেখা হলো। কত কিছু ভেবে রেখেছিলাম এই দিনটা নিয়ে, কিন্তু রিমি আমাকে চিনতেই পারছে না। এতদিন পর দেখা হলো, অথচ একবার জিজ্ঞেস পর্যন্ত করলো না আমি কেমন আছি। রিমির এমন পরিবর্তন আমি মেনে নিতে পারছি না। অনেকে বলে দূরত্ব বাড়লে ভালোবাসা কমে যায়। আমি এটা কখনো বিশ্বাস করতাম না। এমনকি রিমি চলে যাওয়ার পর যখন তাকে ভালোবাসতে শুরু করলাম, তখনও আশেপাশের লোকজন অনেক কিছু বলেছে। রিমি আমাকে ভুলে যাবে, আমার প্রতি তার ভালোবাসার বেশি দিন থাকবে না, বিদেশে সেটেল হয়ে যাবে, আরও অনেক কিছু। আমি সেসব কথা কানে তুলতাম না, কিন্তু এখন মনে হচ্ছে তারাই ঠিক বলেছিল। রিমি সত্যি আমাকে ভুলে গেছে। ছেলেটা কে আন্টি? সুদর্শন দেখতে ছেলেটা আমাকে ইশারা করে মাকে প্রশ্ন করলো। আমি তড়িঘড়ি করে চোখের জল মুছে একটু হাসার চেষ্টা করলাম। রিমির কথা ভাবতে ভাবতে চোখে জল চলে এসেছিল। ভাগ্যিস কেউ দেখেনি। মা আমাকে দেখিয়ে মিষ্টি হেসে বলল, আরে ওকে চিনতে পারোনি? ও শাহিন, আমার ছেলে। আরে বাস, তুমিই তাহলে সেই শাহিন?
যাক, অবশেষে দেখা হলো। অনেক স্বাদ ছিল তোমাকে দেখার, ইচ্ছেটা পূরণ হলো। আপনাকে তো ঠিক চিনলাম না, কে আপনি? সোজাসুজি প্রশ্ন করলাম ছেলেটাকে। জানা দরকার আসলে সে কে। রিমির কোনো আত্মীয় বলে তো মনে হচ্ছে না, নাকি আমার ধারণাটাই ঠিক, ছেলেটা রিমির স্বামী? আমি আর কিছু ভাবতেই পারলাম না, উত্তরের আশায় ছেলেটার দিকে চেয়ে রইলাম। ছেলেটা মৃদু হেসে বলল, আমি কে সেটা তোমার না জানলেও চলবে, তবে তোমার শুভাকাঙ্ক্ষী ভাবতে পারো। সেটা না হয় ভাবলাম, কিন্তু আপনার নামটা তো বলতে পারেন। আমার নাম শরীফ, আমি রিমির। মা, আমার একটু কাজ আছে, আমি গেলাম। শরীফ নামক ছেলেটাকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে যাওয়ার জন্য পা বাড়ালাম আমি। এখানে আর থাকতে মন চাচ্ছে না, কিন্তু মা বাধা দিয়ে বলল, ছুটির দিন আবার কিসের কাজ, বস এখানে। সময় নেই মা, স্যার অনেকক্ষণ ধরে ফোন দিচ্ছে, নতুন একটা প্রজেক্ট হাতে পেয়েছে, সেটা নিয়ে আলোচনা করবে। আমি আমার ঘরে যাচ্ছি, বিরক্ত না করলে খুশি হব। কতদিন পর রিমি এসেছে আর তুই কাজের বাহানা দিয়ে চলে যাচ্ছিস? তাহলে কি করতে বলছো? রিমি এসেছে বলে এখানে ধৈ ধৈ করে নাচতে হবে নাকি? হ্যাঁ, আমি সেটা কখন বললাম? আরে রিমির সাথে একটু গল্প তো করতে পারিস, ওর ভালো লাগবে। বললাম তো সময় নাই, তাছাড়া রিমির গল্প করার লোকের অভাব আছে নাকি? গল্প করার লোক তো সাথে করে নিয়ে এসেছে। কথাগুলো আমি শরীফ নামক ছেলেটার উদ্দেশ্যে বললাম, কিন্তু সে আমার কথা বুঝতে পেরেছে কিনা আমি জানি না। তবে সে সামান্য হাসলো। এ হাসি দ্বারা সে কি বোঝালো মাথায় ঢুকলো না। আমি আর কিছু না বলে ঘরে চলে এলাম। আসার আগে রিমির দিকে একবার তাকিয়েছিলাম, মাথা নিচু করে ফোন টিপছিল, যেন আমার কথা সে শুনতেই পায়নি। ঘরে এসে শুয়ে শুয়ে আমি রিমির কথা ভাবতে লাগলাম। আজ পুরনো দিনের কথাগুলো খুব মনে পড়ছে। পুরনো রিমিকে বড্ড মিস করছি। সেই রিমিও আজকের রিমির মাঝে আকাশ পাতাল তফাৎ। সবচেয়ে বড় কথা, আমি পুরনো রিমিকে ভালোবেসেছি। আজকের এই নতুন রিমিকে আমার ঘৃণা হচ্ছে। 5 বছর আগে যখন রিমি চলে গিয়েছিল, তখন প্রথম সবকিছু ঠিকঠাকভাবেই চলছিল। মোট কথা, রিমি চলে যাওয়ায় আমার জীবনে বিন্দুমাত্র ফারাক পড়েনি, বরং আমি খুশি ছিলাম। মনে হচ্ছিল আমি স্বাধীন, যা মনে চাইতো তাই করতাম, কারণ বাধা দেয়া বা শাসন করার মতো কেউ ছিল না। লাইফটাকে নতুনভাবে এনজয় করা শুরু করলাম। রিমি কোথায় আছে, কি করছে, বেঁচে আছে নাকি মরে গেছে, সেসব নিয়ে আমার মাথা ব্যথা ছিল না। আমি আমার লাইফ নিয়ে বিন্দাস ছিলাম। কিন্তু এত আনন্দ আমার লাইফে খুব বেশি দিন স্থায়ী হলো না। 2-3 মাস যাওয়ার পর সবকিছু কেমন যেন ফিকে হয়ে গেল। সব থেকেও কিছু যেন নেই। সবসময় আমার মন রিমিকে খুঁজে বেড়ায়, না চাইতেও রিমি আমার কল্পনায় চলে আসে। এভাবে আরও 3-4 মাস কেটে যায়। আমার অবস্থা আরও খারাপ হতে থাকে। রিমির জন্য মনটা ব্যাকুল হয়ে ওঠে, তাকে এক নজর দেখার স্বাদ জাগে। আমি রিমির খোঁজ নেওয়া শুরু করি। জানতে পারি রিমি লন্ডনে আছে। সেখানে এক দুঃসম্পর্কের খালার বাড়ি থেকে রিমি পড়াশোনা করছে। অনেক কষ্টে সেখানের ফোন নাম্বার জোগাড় করি। তারপর এক রাশ আশা নিয়ে রিমিকে ফোন করি, কিন্তু রিমি আমার কণ্ঠ শুনে ফোন কেটে দেয়। তারপর আর যোগাযোগ করার সুযোগ পাইনি। আসলে রিমি চায়নি আমি তার সাথে যোগাযোগ করি, তাই যোগাযোগ করার সব রাস্তা বন্ধ করে দিয়েছিল। এদিকে রিমিকে ছাড়া আমার অবস্থা শোচনীয়, কিছুই ভালো লাগে না রিমিকে ছাড়া। এমন মনে হয় আমি পাগল হয়ে যাব। এভাবে দেখতে দেখতে 1 বছর কেটে গেল। এই 1 বছরে আমি হাড়ে হাড়ে টের পাই রিমি আমার জীবনে কতটা জায়গা জুড়ে ছিল। এখন আর কেউ আমার জন্য খাবার নিয়ে অপেক্ষা করে না। দেরি করে বাড়ি ফিরলে কাউকে কৈফিয়ত দিতে হয় না। সিগারেট খেলে বাধা দেওয়ার কেউ থাকে না। ছোটোখাটো বিষয় নিয়ে কেউ ঝগড়া করে না। বাবার কাছে কেউ মিথ্যে নালিশ দেয় না। আমার অগোছালো ঘর কেউ গুছিয়ে দেয় না। টাকা থাকার পরও কেউ জোর করে হাত খরচার টাকা পকেটে গুজে দেয় না। মন খারাপ করে থাকলে মন ভালো করার দায়িত্ব কেউ নেয় না। কেউ আর এখন আমার হাসির কারণ হয় না। মোট কথা, আমি বেশ ভালোভাবে বুঝতে পারি রিমি আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। দামি এই সামান্য জিনিসটা বুঝতে অনেক দেরি করে ফেলে। তখন আর কিছুই করার ছিল না, শুধু অপেক্ষা করা ছাড়া। আমি রিমির জন্য অপেক্ষা করা শুরু করি। আল্লাহর কাছে প্রার্থনা করি সে যেন তাড়াতাড়ি ফিরে আসে। দেখতে দেখতে 5 বছর কেটে যায়। রিমি ফিরে আসে না, তবে আমার বিশ্বাস ছিল রিমি ফিরবে। ততদিনে আমি পড়ালেখা শেষ করে চাকরিতে জয়েন করি। সারাদিন কর্মব্যস্ততায় গেলেও রাতটা কিছুতেই কাটতো না। রিমিকে বড্ড মিস করতাম। পুরোনো দিনের কথা ভেবে হাসার চেষ্টা করতাম, কিন্তু হাসি আসতো না। রিমি চলে যাওয়ার পর আমি কবে প্রাণ খুলে হেসেছিলাম মনে নেই। সে যাওয়ার সাথে সাথে আমার হাসিটাও চলে গেছে। তবু মানুষের সামনে লোক দেখানো হাসতে হয়, সবাইকে বোঝাতে হয় আমি খুব ভালো আছি, সুখে আছি। বিশেষ করে মা বাবার সামনে ভালো থাকার অভিনয় করতে হয়।
কিন্তু তবুও মা বাবা ধরে ফেলে, কারণ তারা জানে আমি ভালো নেই। রিমিকে না পাওয়ার যন্ত্রণা আমাকে করে করে খাচ্ছে। আমার কষ্ট দেখে মা বাবাও লুকিয়ে লুকিয়ে চোখের জল ফেলে। এভাবেই অভিনয় করতে করতে কেটে যাচ্ছিল দিনগুলো। আর আজকে রিমি ফিরে এলো। ভেবেছিলাম আজ থেকে অভিনয়ের রীতি টানবো, কারণ আমার ভালোবাসার মানুষ ফিরে এসেছে, যে আমার সব কষ্ট ভুলিয়ে বাঁচতে শেখাবে। কিন্তু আমি ভুল ছিলাম। রিমি ফিরেছে তো ঠিকই, তবে আমাকে বাঁচাতে নয়, আমাকে মারতে। সত্যি বলতে সব কিছু এখন আমার কাছে ঘোরের মতো লাগছে। মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি, এবং এটা একটা দুঃস্বপ্ন। বিশ্বাসই হচ্ছে না রিমি এভাবে বদলে যাবে, আমাকে ভুলে গিয়ে অন্য একটা ছেলেকে ভালোবাসবে। আমার এখন চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, তাহলে কষ্টটা একটু কমতো। ভেতরে আসতে পারি? রিমির কথা ভেবে চোখের অশ্রু ছড়াচ্ছিলাম, এমন সময় কে যেন কথাটা বলে উঠল। আমি দরজার দিকে তাকাতেই চমকে উঠলাম। ঠিক তারপরেই